নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলা। এই সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত। আমরা যখন এই মুহূর্তে এই সময় অনুষ্ঠান শুরু করছি, এখনো পর্যন্ত আজকে সকালের পক্ষ থেকে পাকিস্তানের তরফ থেকে কোনো রকম আর অ্যাগ্রেশন দেখানো হয়নি। গতকাল রাতে যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত, এবং গত ৩-৪ দিন ধরে যেভাবে পাকিস্তানকে কার্যত পঙ্গু করে দেওয়া হয়েছে সামরিকভাবে, তাতে পাকিস্তান ভয় পেয়েছে, এটা পরিষ্কার। কিন্তু এরপরেই শুরু হলো মূল বিতর্ক। গতকাল ঠিক বিকেল ৬টা নাগাদ যখন সিজফায়ার ঘোষণা করা হয় যে বিকেল ৫টা থেকে ভারত পাকিস্তান কেউ কারোর ওপর কোনো রকম হামলা প্রত্যাঘাত কিচ্ছু করবে না, এই সিদ্ধান্তটা হওয়ার পর পাকিস্তান বা ভারতের পক্ষ থেকে কোনো পোস্ট সরকারিভাবে আসার আগে পোস্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন তিনি মধ্যস্থতা করে ভারত পাকিস্তানের মধ্যে এই যে টেনশন তৈরি হয়েছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটায় মধ্যস্থতা করে তিনি সিজফায়ারে রাজি করিয়েছেন। এই অবধি ঠিক ছিল, কিন্তু তিনি পোস্ট করে দাবি করলেন যে তিনি মধ্যস্থতা করেছেন, তিনি দাদাগিরি করেছেন, তিনি সব। আর তারপরেই রে করে একেবারে রাস্তায় নেমে এলেন দেশের বিরোধী রাজনৈতিক দল। পর তারা বলতে শুরু করলেন আমেরিকার কাছে মাথা নত করে ভারত সিজফায়ারে রাজি হয়েছে। কেন করেছে? ভারতের কি নীতিপঙ্গুত্ব হয়েছে? ভারত কি আমেরিকাকে ভয় পায়? ভারত কি আমেরিকার কাছে মাথা নিচু করে দিল? এরকম নানা প্রশ্ন। আর সেখান থেকে উঠে আসতে শুরু করে মিসেস গান্ধীর 1971 সালের সেই সময়ের কথা। কি সেই বিষয় আমি পরে আসব, কিন্তু প্রথম যখন আমেরিকার এই পোস্ট সামনে আসে, তখন বিরোধীদের এই অবস্থানের পর এবার দেশের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিলেন, খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ভারত পাকিস্তানের মধ্যে এই যে সমঝোতা হয়েছে, আপাতত সিজফায়ারের যে ঘোষণা হয়েছে, তাতে কারোর কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই এবং মধ্যস্থতা কেউ করেওনি। কিন্তু খুব 3টি জায়গাকে পয়েন্ট আউট করে দেশের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান যে ভুল করেছে, যে ঘটনা ঘটিয়েছে, যে সন্ত্রাস করেছে, তার জন্য পাকিস্তানকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে। এবং পাকিস্তানে আমরা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছি, পাকিস্তানের জঙ্গিদের খুঁজে খুঁজে মেরেছি, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। এরপর যদি পাকিস্তান আর বিন্দু মাত্র অ্যাগ্রেশন দেখায়, ভারতের বিরুদ্ধে চোখ তুলে তাকায়, আমরা পাকিস্তানের মাটিতে ঢুকে গিয়ে মেরে আসব, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে পাকিস্তান। এই বার্তা দিয়েছেন এবং খুব স্পষ্ট করে দিয়েছেন কাশ্মীর ইস্যুতে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। ভারত নিজেই স্বয়ং সম্পূর্ণ। পাকিস্তান যদি আলোচনা করতে চায় তাহলে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে আলোচনা হতে পারে, যে পাক অকুপাইড কাশ্মীর শুধু দখল করা আমাদের বাকি আছে, আমরা ফেরত নেওয়া বাকি আছে। আর পাকিস্তান যদি আলোচনা চায় তাহলে ওদের মাটিতে থাকা যে সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের ভারতে প্রত্যার্পণ করতে হবে। কড়া মেসেজ প্রধানমন্ত্রী দিয়ে দেওয়ার পর জুবুথুবু পাকিস্তান খাটের নিচে ঢুকে গেছে। দেখুন, ভারত পাকিস্তান সংঘাত বড় আকার নিতে পারে, যা বিশ্ব শান্তি ও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। তারপরেই নড়ে চড়ে বসে আমেরিকা। ফোন আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। শনিবার বিকেলে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় ভারত ও পাকিস্তান। ভারতের সরকারি ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট পোস্ট করে জানিয়ে দেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যদিও ভারতের বিবৃতিতেও আমেরিকার প্রসঙ্গ আসেনি, কিন্তু আমেরিকার এই অতি সক্রিয়তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্টের কৌশলী যুক্তি, বিশ্ব শান্তির জন্য পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশকে আলোচনার টেবিলে বসানো প্রয়োজন। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, কেন ভারতের জাতীয় সুরক্ষার বিষয়ে আমেরিকা নাক গলাবে? যদিও এখানেই অনেকেরই দাবি আমেরিকা নিজের বাণিজ্য স্বার্থেই এই যুদ্ধ পরিস্থিতি থামাতে চেয়েছে। রবিবার সেই আশঙ্কাই সত্যি হলো। 24 ঘন্টার মধ্যে ট্রাম্প দ্বিতীয় পোস্টে জানালেন,
আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেছে। আমাদের কোনো আলোচনা হয়নি, তবুও আমি দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াতে চলেছি। পাশাপাশি আমি দুজনের সঙ্গেই কাজ করব যাতে 1000 বছর পরেই হোক কাশ্মীর নিয়েও সমাধানে আসতে পারবে। অর্থাৎ এক কথায় বললে ট্রাম্প বাণিজ্য স্বার্থেই যে যুদ্ধ থামাতে মধ্যস্থতার পথে হেঁটেছেন তা এখন স্পষ্ট। তবে কাশ্মীর নিয়ে যে ভারতের অবস্থান স্পষ্ট তা বহুবার জানিয়েছে ভারত। ভারত আগেও জানিয়েছে কাশ্মীর ইস্যুতে কখনোই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না। ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে নিজের বাণিজ্য নীতি নিয়ে আমেরিকার নাক গলানোকে একেবারেই ভালো চোখে দেখছে না ভারতের বিরোধীরা। এক্স হ্যান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লিখেছেন, প্রথমে ওয়াশিংটন ডিসি, এরপর ভারত সরকার ও পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি ঘোষণা। আমরা কি সিমলা চুক্তি বর্জন করেছি? তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য দরজা খুলে দিয়েছি? আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাই। দুপুরে 3 বাহিনীর প্রধান, সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রী, এনএসএ ডোভালের সঙ্গে বৈঠকের পর ভারতের অপারেশন সিঁদুরের 3 উদ্দেশ্য স্পষ্ট করে দিলেন মোদী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত 3টি লক্ষ্যই অর্জন করেছে। সামরিক উদ্দেশ্য, প্রধানমন্ত্রী মোদী বলেছেন মিট্টি মে মিলা দেঙ্গে। ভাওয়ালপুর, মুরিদকে ও মুজাফফরবাদ ক্যাম্প মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য, সিন্ধু জলচুক্তি সীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। সীমান্তের ওপার থেকে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে। মনস্তাত্ত্বিক উদ্দেশ্য, মোদী বলেছেন ঘুষকে মারেঙ্গে। আমরা ওদের মূল স্থানে আঘাত করেছি, আমরা অত্যন্ত সফল। আর বিরোধী ও আমেরিকাকে বার্তা দিতে বৈঠক থেকে মোদীর বার্তা, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে ফিরিয়ে আনা বাকি আছে, আর কিছু বলার নেই। সন্ত্রাসীদের হস্তান্তরের কথা বললে আমরা কথা বলতে পারি, অন্য বিষয়ে আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা চাই না কেউ মধ্যস্থতা করুক, আমাদের কারো মধ্যস্থতার প্রয়োজন নেই। আমেরিকার পাশাপাশি এবার প্রকাশ্যে চলে এলো চীনের দ্বিচারিতাও। একদিকে পাকিস্তানকে সব দিক থেকে সমর্থনের কথা বলছে, অন্যদিকে ভারতের কাছে আবার পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করছে। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির পরেও পাকিস্তানের তা লঙ্ঘন করার পর ময়দানে চীন। চীনা বিদেশ মন্ত্রী ফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে। চীন পাকিস্তানকে জানায় তারা পাকিস্তানের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদের পাশে। এরপরই ভারতের এনএসএর সঙ্গে ফোনে চীন জানায় যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে চীন। দক্ষিণ এশিয়ায় ভারতের কর্তৃত্ব মানতে পারছে না চীন, তাই সুযোগ বুঝে চীনও চাইছে দুমুখ নীতি নিয়ে ভারতকে না চটিয়ে পাকিস্তানকে সমর্থন জারি রাখতে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি আলোচনায় আসবো, তার জন্য পরিচয় পর্বে যাব। শুরুতেই আমার সঙ্গে রয়েছেন দেবজ্যোতি চন্দ, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। আপনাকে স্বাগত জানাই আমার এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন শক্তি মৈত্র, কংগ্রেস মুখপাত্র। শক্তিতে আপনাকে স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন কর্নেল শান্তনু রায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আপনাকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমি আজকের এই আলোচনা প্রথম শুরু করতে চাইব দেবজ্যোতি চন্দকে দিয়ে। দেবজ্যোতি বাবু, যে বিষয়টা খুব স্পষ্ট সেটা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। এই কথাটা আমরা সবাই জানি, মায়ের থেকে মাসির দরদ বেশি। কেন বলছি? ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা করতে হঠাৎ উড়ে এসে জুড়ে বসলেন ট্রাম্প। দুই দেশের সমঝোতায় দুই দেশ টুইট করবে, বার্তা হবে, কথা হবে, তারা জানাবেন সরকারি। হঠাৎ কয়েক হাজার কিলোমিটার দূরে ট্রাম্প মাঝখানে উড়ে এসে জুড়ে বসলেন। তিনি বললেন দেখো আমি সব করলাম। তারপর কেমন মুখ পুড়িয়েছে ট্রাম্পের সেটাও আমরা দেখেছি। সন্ধ্যের পর থেকে পাকিস্তান আবার ওই অসভ্যতা করতে শুরু করে। তারপর ট্রাম্প আজকে পরিষ্কার বললেন যে আমার উদ্দেশ্য হচ্ছে দুই দেশের সঙ্গে ভালো বাণিজ্য করা এবং কাশ্মীর সমস্যার সমাধানে আমি আগ্রহী আছি। অর্থাৎ সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। কাশ্মীর সমস্যা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা করতে আমেরিকার ঘুম নেই। যে আমেরিকা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা দান খয়রাতি সব তুলে নিচ্ছে, সমর্থন তুলে নিচ্ছে, সেই আমেরিকার হঠাৎ ভারত পাকিস্তানের মধ্যে এত ইন্টারেস্ট কেন? খেয়ে কাজ নেই ট্রাম্পের? ট্রাম্প তো ব্যবসা ছাড়া কিছু বোঝে না। ও যখন থেকে, বিশেষ করে এই ট্রাম্প 2.0 শুরু থেকেই, প্রেসিডেন্সি শুরু থেকেই আমরা দেখছি যে ট্রাম্প এই শুল্ক যুদ্ধ, বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সাহায্য দেয় সেগুলো সমস্ত উইথড্র করা, মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা বাঁচানো,
এবং এবার বিশেষ করে তার আজকের দ্বিতীয় দিনের যে টুইটটা, তার থেকে বোঝাই যাচ্ছে যে তার পুরো উদ্দেশ্যটাই হচ্ছে কিরম ভাবে আমেরিকার ব্যবসা বাণিজ্যকে আরো প্রসারিত করবে। এবং এই যে IMF থেকে যে লোনটা পাকিস্তানের জন্য স্যাংশন করিয়ে দিল, সেটা থেকেও বোঝা যাচ্ছে যে তারা পাকিস্তানের কাছে পাকিস্তানের অত্যন্ত খারাপ অবস্থা এখন আর্থিক, তাদের কাছে টাকা পয়সা নেই, তাই জন্য এই লোনটা দিয়ে এবার পাকিস্তান তাদের থেকে যুদ্ধাস্ত্র ইত্যাদি কিনবে। অবশ্য আজকে কালকের এই ঘটনায় আমরা সবাই খুব অবাক হয়েছিলাম, বিশেষ করে দুই দেশের সরকার কিছু বলার আগেই ট্রাম্প যে টুইটটা দিয়েছিল, সেই টুইটটা এটা ডিপ্লোমেসির যে বেসিক নর্মস সেটাকে একটু ভেঙেছিল নিশ্চয়ই। এবং এর আগে আমরা জানি যে সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভান্স এখানে ছিলেন, এবং এই যে ঘটনা পরম্পরা সেটা মোটামুটি ওই JD ভান্স যখন আমাদের দেশে ছিলেন সেই সময়ই প্রায় হয়ে গেছে। যাই হোক, এবং অন্যান্য বিভিন্ন দেশ এই ঘটনা হওয়ার পর আমরা দেখেছি ইরানের বিদেশমন্ত্রী ভারত সফর করছিলেন, ওনার একটা শিডিউলড ট্রিপই ছিল, বাইল্যাটারাল শিডিউল ট্রিপ ছিল। তারপরে আমরা দেখলাম যে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সোভিয়েত ইউনিয়ন আমাদের সৌদি আরবের বিদেশমন্ত্রীর সাথে কথা বললেন, এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী হঠাৎ করে নয়াদিল্লি সফর করলেন। বিভিন্ন দেশ এই ক্রাইসিসটাকে মেটানোর একটা চেষ্টা করছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই খবরদারিটাকে কিন্তু ভারত সরকারও যে ভালোভাবে একেবারেই নেয়নি, সেটা আজকের যে ঘটনা পরম্পরা, সারাদিন যে মিটিংগুলো হয়েছে, মিটিং এর পরে যে তারা ফর্মালি আমাদের বিদেশ মন্ত্রক এবং আর্মি থেকে যেগুলো বলা হয়েছে যে আমরা এই মধ্যস্থতাকারীর, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর যে ভূমিকা হওয়ার যাতে যে চেষ্টা ট্রাম্পের, এটা আমরা মোটেই পছন্দ তার মানে করছি না। ট্রাম্প এবং বেসিক্যালি আমরা খেলো হয়ে গেলেন, হলে মানে বেড়ে খেলতে গিয়ে খেলো হয়ে যাওয়া যাকে বলে, বেড়ে খেলতে গিয়ে খেলো হয়ে গেলেন বিশ্বের কাছে। একদম, নো ডাউট অ্যাবাউট ইট। বেশ, অবশ্যই। হ্যাঁ, আমি একটু বিজেপির কাছে জানতে চাইবো। রুবি, আমি জানতে চাই যে এই ঘটনাটা যখন ঘটলো, তারপর আমরা দেখলাম সবাই একেবারে রে রে করে তেড়ে উঠলেন দুটি বিষয় নিয়ে। কেন সিজফায়ার হবে, সিজফায়ার কেন হবে, পাকিস্তানকে কেন একেবারে মিশিয়ে দেওয়া হবে না ধুলোতে, এই ধরনের নানা বক্তব্য বিভিন্ন মহল থেকে গুঞ্জন 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 আকারে উঠতে শুরু করে। কিন্তু একটা দেশ চালাতে গেলে শুধু তো সামরিক প্রত্যাঘাতের মধ্যে দিয়ে চলে না। একটা দেশের সবচেয়ে বড় তার শক্তিশালী বিষয় হচ্ছে তার ক্ষুরোধার বুদ্ধি দিয়ে ডিপ্লোমেসির মাধ্যমে সমস্যার সমাধান। ভারত খুব ভালো করে জানে যে পাকিস্তানকে গুড়িয়ে দিতে 1 মিনিট সময় লাগবে, কিন্তু তারপরেও পাকিস্তানকে সুযোগ দেওয়া হচ্ছে, বিশ্বের কাছে এই বার্তা দেওয়া হচ্ছে যে ভারত কখনো কাউকে আক্রমণ করে না, শুধু ওয়ার এগেইনস্ট টেরোরিজমের জন্য ভারত পাকিস্তানের যেটুকু ক্ষতি করেছে সেটা ওয়ার এগেইনস্ট টেরোরিজমের জন্য। আজকেও সেটা ডিজিএমও খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন। অথচ আমরা দেখলাম সবাই এই পোস্টটা করতে শুরু করলেন, বলতে শুরু করলেন যে কেন থেমে যাওয়া হবে, কেন পাকিস্তানের কাছে মাথা নত করা হবে, কেন ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারত মেনে নিল, কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করলো। 22 তারিখে যে ঘটনাটা ঘটেছে, তারপর আমরা দেখলাম ভারত খুব স্ট্র্যাটেজিক্যালি শুধুমাত্র ওদের 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো। এই 9টা জঙ্গি ঘাঁটির নাম আমার কাছে আছে, যদি পরে যদি দরকার হয় আমি পুরোটাই একবার দেখাবো, তাও শো করছি, জানি না কতটা দেখা যাচ্ছে, সমস্ত কিছুই আছে, আমি মেনশনও করতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা কিন্তু সাধারণ সিভিলিয়ানকে কোনোভাবে অ্যাটাক করিনি, কিন্তু সেখানে পাকিস্তানের বর্বরতা সেখানেও শেষ হলো না। সেখানে পাকিস্তান কি করলো, ড্রোন অ্যাটাক করলো, এবং আমাদের 26টা জায়গায় ড্রোন অ্যাটাক করার চেষ্টা করেছিল। যদিও S-400 সম্পূর্ণভাবে সেটা আকাশেই ডিস্ট্রয় করে দিয়েছে, কোনোভাবে আমাদের এখানে প্রবেশ করতে পারেনি। কিন্তু তারপরও আমরা কিন্তু দেখলাম খুব স্ট্র্যাটেজিক্যালি আমরা কিন্তু দেখলাম ভারত কিন্তু আবার ওখানে ঢুকে, পাকিস্তানে ঢুকে সেঙ্গ্রু এয়ারবেস, নূর খান এয়ারবেস রাওয়ালপিন্ডি, মুরিদ এয়ারবেস, চাকাল, এরকম প্রত্যেকটা অনেক কটা, মানে আমার কাছে এখন পুরো লিস্ট আছে, পুরো 12টা কিন্তু এয়ারবেস কিন্তু ধ্বংস করে দিল খুব স্ট্র্যাটেজিক্যালি। সেখানে কিন্তু এখনো অবধি ভারতবর্ষ কিন্তু সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করেনি। ভারতবর্ষের টার্গেটই হচ্ছে জঙ্গিকে শেষ করবো, এটা কিন্তু পরিষ্কার ভাবে বলেছে ভারত সরকার বারবার।
কিন্তু আমরা এখানে যেটা দেখছি, এই বিরোধীরা যেটা করার চেষ্টা করছে, আমরা খুব অবাক হচ্ছি, বিশ্বাস করুন। এবং আমাদের এই দেশের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি টুইট করেছে আমরা ভাবতে পারছি? রাহুল গান্ধী এ ধরনের টুইট করতে পারে? বলছে মোদিজি সারেন্ডার করে দিয়েছে। এ ধরনের টুইট আমরা দেখবো, আমরা ভাবতে পারি না। বিশ্বাস করুন, দেশের প্রধান বিরোধী দলনেতা উনি এ ধরনের টুইট করছেন, এবং ওনার সুরে বাকিরাও ইন্ডিজোট হয়তো কেউ কেউ করছে, কিন্তু আবার কংগ্রেসেরও অনেকে আছে যারা, যেমন শশীজি রয়েছেন, উনি কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্যাপারটাকে সাপোর্ট দিয়েছেন, এটাও আমরা দেখেছি। এই যে দ্বিচারিতা কংগ্রেসের, এটাই খুব অবাক লাগছে আমাদের। এবং বর্তমানে দাঁড়িয়ে আমরা যে বারবার করে বলছি ভারত সরকার কি টুইট করছে, ভারত সরকার কি বিজ্ঞপ্তি দিচ্ছে, সেটা আপনারা ফলো করুন। সাধারণ মানুষ এই সমস্ত টুইটে বিভ্রান্ত হবেন না। যেখানে পাকিস্তানের ক্ষমতা নেই, আমরা যেভাবে আমাদের উত্তর পশ্চিম থেকে শুরু করে যেভাবে প্রত্যেকটি জায়গায় আমাদের মিসাইল গুলো যেভাবে রাখা আছে, পাকিস্তান জানে কিছু করতে পারবে না। পাকিস্তানের আর্থিক ক্ষমতা নেই এই মুহূর্তে কিছু করার। পাকিস্তান যার জন্য সিদ্ধারা ভেঙে গেছে বলেই মধ্যস্থতা করার চেষ্টা করছিল, হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে হিসেব মতো, যে ভারত বক্স দো, সম্ভব না। কিন্তু ভারতও পরিষ্কার ভাবে বলে দিয়েছে আমরা কোনো মধ্যস্থতা যাব না। আমরা যে জঙ্গিদের লিস্ট পাঠাবো সেটা আমাদেরকে সেই জঙ্গিদেরকে দিতে হবে, আর আমরা দুটো বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে পিওকে। এর বাইরে আমরা কোনো আলোচনাতেও যাব না, তা ভারত পরিষ্কার করে স্পষ্ট করে দিয়েছে। আর যারা বলছে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধ কি সত্যি চলছে না? এমনি এমনি এতগুলো ড্রোন ওরা পাঠাচ্ছে, সেখানে ব্লাস্ট করানো হচ্ছে, এটা তো নর্মাল ডেতে আমরা দেখি না যে প্রত্যেকদিন ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে এভাবে। যুদ্ধ তো কোথাও একটা চলছে। মোদিজি কারোর কথা শুনে কিছু করছে না। বেশ, আমি রুবি আসবো, অনেকটা আলোচনার বাকি। আমি কর্নেল শান্তনু রায়ের কাছে যেতে চাইবো। কর্নেল রায়, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, খুব স্পেসিফিক একটা প্রশ্ন। আমি দেখছি ভারতের সব মানুষ নয়, কিছু কিছু মানুষ বিভিন্ন স্তরে তারা এটা আলোচনা করছেন, পোস্ট করছেন, বলছেন, সমালোচনা করছেন যে কেন গতকাল সিজফায়ার করা হলো, কেন সিজফায়ার করা হবে পাকিস্তানের এগেনস্টে। পাকিস্তান একটা অসভ্য কান্ট্রি, যাদের কোনো সিস্টেম নেই, ম্যানার্স নেই, কোনো কিচ্ছু তারা মেনে চলে না, যারা জঙ্গি, সন্ত্রাসবাদ, আইএসআই দ্বারা পরিচালিত, সেনা দ্বারা পরিচালিত একটা দেশ। তাদের সঙ্গে কি ম্যানার্সে আলোচনা হবে? কেন তাদের সঙ্গে ডিজিএম স্তরে কথা হওয়ার পর তাদের সঙ্গে সিজফায়ারে যাবে ভারত? কেন পাকিস্তানকে আরেকটু যুদ্ধ চালিয়ে গিয়ে সিজফায়ারে না গিয়ে পাকিস্তানকে আরো বড় ক্ষতি করা কেন গেল না? কেন পাকিস্তানি নাগরিকদের যারা এই ধরনের ঘটনা করছেন, যারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ওদেরকে কেন ক্ষতি করা গেল না? এইটা অনেকে বলছেন, আমি দেখছি অনেক টেলিভিশন চ্যানেলেও অনেকে এই কথাগুলো বলছেন। আমি আপনার কাছে জানতে চাইছি, কেন ভারত এটা করেনি বলে আপনার মনে হচ্ছে দীর্ঘদিনের সেনা জীবনের অভিজ্ঞতায়? দেখুন, আমি ফার্স্টলি একটা জিনিস বলতে চাই কি, যুদ্ধ কেউ চায় না। ইন্ডিয়া এখন একটা গ্রোয়িং ইকোনমি, উই আর ফিফথ অ্যান্ড উই আর গোয়িং অন টু বি দি থার্ড আফটার ইউএস এন্ড চায়না। আমাদের কম্প্যারিজনে পাকিস্তান ইজ নোওয়্যার। They are out with a begging bowl. Militarily, they are much weaker, nearly half the strength of everything. Standing army bolun, aircrafts bolun, navy, and then even the nuclear power, they are much lesser. Era jeshob nuclear missiles ittadi fire korche, all are Chinese. Naam ora Jakichuddin, Shahin, Shohin, Ataf, Jakichunamdin, but they are all out. Their complete military hardware is Chinese. Our systems are indigenized and some of it is Russian. And then we have one of the best equipment from Israel and other countries also. Rafale from the European countries is one of the best aircrafts today. So nobody wants basically that war should be there and economies get shattered, because যুদ্ধ হলে পাকিস্তান will be shattered. ওরা অলরেডি একটা টাইমলি লোন পেয়ে গেছে, and this IMF loan is not that এই সময় দেওয়া হচ্ছে, it is you can take it as a tactics of
Trump also ki ei shomoy loan ta diyeche to help them indirectly because they cannot sustain without any help. Though this loan was much in the pipeline and would have come due course, and Pakistan every few years a loan nite thake IMF theke, they are in debt. In our case, we are not working on debt. But then, no armed forces or no government wants war. And we have till now not done any act of war. We are only retaliating in self-defense. Pahalgaon ora age koreche, Operation Sindoor Amra start korechi retaliation with pinpointed targets. All the 9 targets, Segulo, Bawalpur, Urid, and others, are all pinpointed intelligence targets with proper missiles like Scalp and Hammer, which have been done so that terrorist camps can be destroyed. Amra act of military establishment and Ruby madam jabora act of civilian establishment, the civilian area te bombing korini. Either Pakistan, all bombings have been on civilian areas. So they are against the wall, their actions are unplanned. So you are fighting against an enemy who is much weaker. And then, after that, আমরা যে নূর খান বলুন, আবার মুরিদ, or other places, they are all the places যেখান থেকে এরা ড্রোন ছাড়ছিল. নূর খান was one of the biggest base যেখান থেকে এরা drones and missiles ছাড়ছিল. That is next to the Rawalpindi Army headquarters, and that has been totally destroyed. Then there were forward locations at Sialkot and Narowal যেখান থেকে এরা আর্মি অ্যাকশন করে শর্ট ডিস্টেন্স ড্রোন গুলো ছাড়ছিল. সেইগুলোকেও ড্যামেজ করেছে with proper information and intelligence. So we are a peace-loving country and we do not want to go in for war unless provoked. আপনারা যদি জানেন, Trump, keeping aside, he will want to take credit for all the things, and Pakistan has given a good reply by violating the ceasefire yesterday, which Trump says that he created. So anyway, that his agenda as trying to become the big boss of the world. But here at 3:30, the first call came from the DGMO of Pakistan to our Indian Army's DGMO. So it was they who wanted a ceasefire and not us. This has to be made very clear. We were not in war. They were doing acts of terror and acts of war, I will not say, because they have not crossed the LOC or the IB. So it was their request for a ceasefire, not ours. We have only accepted their request for ceasefire. That is because such an action has been taken. Then before the acts of war, after Pahalgaon, we gave them chance before the attack. Amra diplomatic way te kaj korechi. The Indus Water Treaty was held in abeyance. Then ki bole trade was stopped. Atari border was closed. Visas were cancelled. Diplomats were sent back. These were done. And then a proper operation was done. It was not done with an intention for creating war. So our plans are very much in place. Our armed forces are in the forward posture. Even the naval forces are in the Arabian Sea. They have pounded Karachi port on the first day, but then they are holding on to restraint. Our forces are having restraint so that we do not attack, so that our economy, which is growing, does not get damaged or does not go back. So we are holding on with restraint. But if, like today the DGMO has said, or DGMO had previously also said during the telephone, that any act of terror now will be taken as an act of war. And our actions or our plans are there in place that if any more nonsense they create, our forces will take over POK, like Modi has said, ki ghus ke marenge. So that will happen because, and plans for that are surely in place because everything on the IB and the LOC are in a forward posture. So we are not accepting defeat. It is not defeat. If people say that by accepting a ceasefire, we have undertaken defeat, it is a very wrong statement. We are a much অর্থাৎ আপনি stronger বলছেন person. ইন্ডিয়া বারবার দয়া দেখায়। ইন্ডিয়া ক্লিয়ার হিজ পজিশন লাউড অ্যান্ড ক্লিয়ার, খুব পরিষ্কার করে ইন্ডিয়া তার পজিশন
স্পষ্ট করে দিয়েছে যে এরপর যদি কোনো পাকিস্তান অ্যাগ্রেসিভনেস দেখায়, টেরোরিজমে মদত দেওয়ার চেষ্টা করে, সন্ত্রাসবাদে মদত দেওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা ওয়ার বলে ধরে নেব। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। সেকেন্ড, যেটা ইন্ডিয়া খুব পরিষ্কার বলে দিয়েছে, আমরা ইন্ডাস ট্রিটির যে সিদ্ধান্ত নিয়েছি সেটা থেকে আমরা সরবো না। 3 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোদী বলে দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে আমরা যা যা টার্গেট নিয়েছিলাম সব সফল, এবং সর্বশেষে ট্রাম্পের যে দাদাগিরি, তাকেও ট্রাম্পকে বার্তা দিয়ে দিয়েছে ভারত যে আমাদের কারোর মধ্যস্থতার প্রয়োজন নেই, আমাদের কোনো মাসির দরকার নেই, আমরা মাই যথেষ্ট, আমার ভারত মাতার জন্য আমরা মাই যথেষ্ট, কোনো মাসির দরকার পড়বে না। আমি ডিসিশনস নিজেরা নিতে পারি। এক্স্যাক্টলি, এটা আমরা নিজেরা ডিসিশন নিয়েছি। ইট ওয়াজ দ্য গভর্নমেন্ট or the CCS committee which has told the DGMO to accept so that Pakistan does not get totally destroyed. Their economy does not get destroyed. That is the reason why he has been told to restrain our forces. একদম যেটা আপনি বারবার করে বলছেন কর্নেল রায়, সেটা হচ্ছে পাকিস্তান আমেরিকাকে বলে ভাই তুমি ভারতের সঙ্গে কথা বলো, আমার পক্ষে আর সাস্টেইন করা সম্ভব হচ্ছে না, আমি আর টিকতে পারছি না ভাই। তখন আমেরিকা, যতদূর আমরা জানতে পারছি, আমেরিকা ভারতকে বলে যে আপনারা কি সিজফায়ারে রাজি আছেন? ভারত বলে আমরা রাজি আছি, কারণ আমরা তো পাকিস্তানে হামলা করতে যাচ্ছি না রে ভাই, পাকিস্তান আমাদের উপর হামলার চেষ্টা করছে, পাকিস্তান আমাদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে, আমরা রুখে দিয়েছি, ফলে আমরা পাকিস্তানের দিকে তাকাতেও যাচ্ছি না। কে পাকিস্তান? হু ইজ পাকিস্তান? হু ইজ শাহবাজ শরীফ? ডোন্ট বদার, আমরা বদারই করি না শাহবাজ শরীফকে। তাহলে এইখানেই তো লাউড এন্ড ক্লিয়ার। ইয়েস স্যার। Now, Jaishankar ji has clearly told Mark Rubio that if Pakistan does anything, we will retaliate in very firm terms. We will not accept nonsense. That has been told to US by our external affairs minister clearly. So we are not going to accept any nonsense. That doesn't mean that we have accepted a ceasefire. We have not taken defeat. It is not a defeat. It is only a pause maybe in the battle and giving your enemy who is much weaker than you chances. Numerically, I have got all the details. They are much weaker. They cannot sustain a war. If they go in for a proper war across, they cross over the LOC or the international Exactly, border. Colonel They Rai, cannot আপনি খুব sustain স্পষ্টভাবে more এটাই than পরিষ্কার 7 ভাবে days. যেটা বললেন যে আমরা That is the শুধুমাত্র strength. একটা স্টপ হয়েছি, স্টপ, ইটস নট মানে গুটিয়ে বাড়ি চলে গেছি, আমরা শুধু স্টপ হয়েছি কারণ আমাদের সামনে নতজানু হয়ে পাকিস্তান আমেরিকার হাত ধরে বলছে ভাই আমাদের একটু ক্ষমা করো, আমরা আর পারছি না। সেই অবস্থা আমরা বলেছি ওকে ভাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এরপর যদি আবার চোখ তুলে তাকাও, ওই চোখ আর তোমার চোখে থাকবে না। এই বার্তাটা লাউড এন্ড ক্লিয়ার নরেন্দ্র মোদী আজকে করে দিয়েছেন। কর্নেল রায়, আমি আসবো আপনার কাছে, একটা ছোট্ট বিরতির পর আমি আসবো। শক্তি মৈত্র, ইতিমধ্যে বিজেপি অনেক প্রশ্ন তুলেছে, কিন্তু আমাদের জায়গাটা ক্লিয়ার করতে হবে, আমরা কখন এই প্রশ্ন তুলছি? যখন ইন্ডিয়া ওয়ার এগেইনস্ট টেররিজম, যখন ইন্ডিয়া দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক দিন শুধুমাত্র সেনা কর্তা বা এই রিলেটেড বৈঠক করছে, তখন আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছি আপনার থেকে মিসেস গান্ধী ভালো ছিলেন, মিসেস গান্ধীর থেকে ভালো কেউ হতে পারবেন না, এটা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে পারেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে আমরা এই প্রশ্নটা করছি কখন? যখন আমার দেশ একটা অন্য দেশের যুদ্ধাবস্থার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। স্ট্রেঞ্জ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি আপনাদের দেখাবো সেই প্রতিবেদন। আমি কংগ্রেসের ওয়েবসাইট আজকে ভিজিট করছিলাম, অন্তত 10 থেকে 12টা পোস্ট করা হয়েছে মিসেস গান্ধীকে নিয়ে। একদম মিসেস গান্ধী মানে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের লৌহ মানবী যাকে বলা হয়। ইন্দিরা গান্ধীকে আমরা প্রত্যেকে রেসপেক্ট করি, আমরা প্রত্যেকে মনে করি যে তিনি লৌহ মানবী। তার ওই সিদ্ধান্তে একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, একটা দেশের জন্ম হয়েছে, পাকিস্তানকে সবক শিখিয়েছেন, এবং তিনি এই উদারতাও দেখিয়েছেন যে এই যুদ্ধের পর পাকিস্তানের প্রায় 98,000 সৈন্যকে তিনি ছেড়েও দিয়েছেন, তিনি মাইলস্টোন। কিন্তু আজকে কি মিসেস গান্ধীকে বিশেষ করে কংগ্রেসের স্মরণের দিন এটা বলে যে আপনার
মতো আপনার তুলনায় আর কেউ কোনোদিন হবে না? কাকে বলা হচ্ছে? দেশের প্রধানমন্ত্রীকে, যিনি যখন পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধাবস্থায় রয়েছেন, একটা কড়া জবাব দেওয়ার চেষ্টা করছেন। দেখুন, দেশ যখন পাকিস্তানকে জবাব দেওয়া দেখতে দেখতে ওয়ার মুডে, ঠিক তখনই সংঘর্ষ বিরতি ঘোষণা হয়ে গেল ভারত ও পাকিস্তানের মধ্যে, যেন ছন্দপতন। তার মধ্যেই ক্ষোভ আরো বাড়ল প্রায় 13,000 কিলোমিটার দূরে বসে থাকা ট্রাম্পের ঘোষণায়। এরপরেই প্রশ্ন তুলতে শুরু করলো বিরোধীরা, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করার ডোনাল্ড ট্রাম্প কে? ভারত পাকিস্তান সম্পর্কে কেন নাক গলাবে কোনো তৃতীয় পক্ষ? এই পরিস্থিতিতেই 1971-এর যুদ্ধের কথা স্মরণ করিয়ে উঠল ইন্দিরা গান্ধীর কথা। কংগ্রেস, তৃণমূলের বিভিন্ন নেতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তুলেছেন 1971 সালে ভারত পাক যুদ্ধ ও সে সময় আমেরিকার ভূমিকার প্রসঙ্গ। 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন যুদ্ধ থামাও। ইন্দিরা গান্ধী বলেছিলেন না। 93,000 পাকিস্তানি সেনা ভারতের হাতে বন্দী হলে তারপর যুদ্ধ থেমেছিল। তারপরে সিমলা চুক্তি হয়েছিল। কেন আমেরিকা মধ্যস্থতায়? এ নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কংগ্রেস। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে পর পোস্ট করেছে কংগ্রেস। এ নিয়ে বাংলার কংগ্রেস সভাপতি লিখেছেন, আবারও প্রমাণিত হলো সকলে ইন্দিরা গান্ধীর মতো হতে পারেন না। দেশ আজ কংগ্রেসের সরকার ও একজন ইন্দিরা গান্ধীর অভাব বোধ করছে। 1971 में भी जब युद्ध छिड़ा था तो अमेरिका ने कहा था कि हम बे ऑफ बंगाल में अपना 7वां बेड़ा भेज रहे हैं, we will deploy the 7th fleet. That's what the Americans said. But despite that, the then government and Indira ji went ahead and did what was in our supreme national interest. आज हम उनको याद करते हैं कि वो नेतृत्व ऐसा था जहां पर नेशनल इंटरेस्ट को सबसे ऊपर रखा गया। इस कश्मीर मुद्दे पर भी जो स्टेटमेंट्स आए अमेरिका की तरफ से, उस पर सरकार को अपना पक्ष रखना चाहिए। কংগ্রেস যখন বলছে সবাই ইন্দিরা হতে পারে না, তখন কংগ্রেস সাংসদ শশী থারুর কার্যতই সেই অবস্থানের উল্টো দিকে দাঁড়িয়ে দাবি করলেন 1971 আর 2025 এক নয়, দুটো সময়ের মধ্যে তফাৎ রয়েছে। See, the fact is that to my mind, we had reached a stage where the escalation was needlessly getting out of control. Peace is necessary for us. The truth is that the circumstances of 1971 are not the circumstances of 2025. There are differences. As far as I'm concerned, I believe that the people of India deserve peace. ইন্দিরা স্মরণ করে তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আপনি এক ও অদ্বিতীয়। না আপনার মতো কেউ এসেছে, না আপনার মতো কেউ আসবে, 1000 বছরেও নয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে থাকলেও আমেরিকার নাক গলানোর পর ভারতের তাতে সম্মতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল বিরোধীরা। সংসদের বিশেষ অধিবেশন ডাকুক কেন্দ্র, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতিও, কিন্তু সরকার কোনো চিঠিরই এখনো উত্তর দেয়নি বলেই খবর। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি একটু কংগ্রেসের কাছে যেতে চাইবো। শক্তিদা, আপনি মনে করেন যে ইন্ডিয়া বলেছে ট্রাম্পকে যে আপনি আমাদের হয়ে পোস্ট করে দিন, আপনি আমাদের হয়ে পোস্ট করে দিন, আমরা সিজফায়ার রাজি হয়েছি, আপনি পোস্ট করে দিন। আপনার মনে হয়? নাম্বার 1 কোশ্চেন, মিসেস গান্ধীকে আপনারা আজকে মনে করেছেন, আপনাদের সঙ্গে আমরাও মনে করেছি, ঠিক, কিন্তু আপনারা কোথাও আজকে তো পোখরান নিয়ে একটাও পোস্ট করলেন না। আজকে যে ভারত নিউক্লিয়ার স্টেট, 1998 দিনটার কথা তো আপনারা আজকে একবার মনে করলেন না, কেন? সৈকত, কংগ্রেসকে একটা কথা মাথায় রাখতে হবে, ঘটনাটা ঘটেছে যেদিন পেহেলগাঁওয়ে, যেদিন পাকিস্তানি জঙ্গিরা এসে বিনা নোটিশে অতর্কিতে হামলা করলো, মারা গেল। সেই তার পরের দিনই রাহুল গান্ধী বলেছিলেন যে দেশ এবং জাতির এই সংকটময় মুহূর্তে উই আর ইউনাইটেড ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, এবং এটাও বলেছিলেন যে পার্লামেন্টের দুটো হাউস আছে, একটা আপার হাউস, একটা লোয়ার হাউস।
আপার হাউসের নেতা মল্লিকার্জুন খার্গে এবং লোয়ার হাউসের নেতা রাহুল গান্ধী দুজনেই বলেছিলেন আপনি সারা পৃথিবীকে দেখাবার জন্য আমাদের সলিডারিটি আপনি অধিবেশন ডাকুন, এবং লিখিতভাবে চিঠি দিয়েছিলেন। তাতে আজকের এই সংকটময় মুহূর্তে রাজনৈতিক মতপার্থক্য যাই থাক, দেশের স্বার্থে আমরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা এক। সেই জায়গায় আজকে রাহুল গান্ধীকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। শশী থারুর খুব ক্লিয়ার এক্সপ্লেনেশন দিয়েছেন যে 1971 আর 2025 দুটো পরিস্থিতি এক নয়। এটা যেমন সত্য, ঠিক তেমনই সত্য আজকে লড়াইটা, আজকে এই কাশ্মীরের লড়াই আজকের নয়। আমি তোমাকে সৈকত একটা করে বলতে পারি, 10টা এই জঙ্গি হানা হয়েছে 1999-এ কার্গিল হামলা, সেই 1999-এ কান্দাহার, পার্লামেন্ট অ্যাটাক 2001-এ, গোদ্রা কাণ্ড 2002-এ, অক্ষরধাম 2002 এবং তারপরে অমর যাত্রা 2002, 2017, উড়ি, পুলওয়ামা, আজকে পাঠানকোট, পেহেলগাঁও, সবকটা জঙ্গি হামলায় কিন্তু ভারতীয় জনতা পার্টির আমলে হয়েছে। কিন্তু আপনি তো একটা হামলার কথা বললেন না, মুম্বাই হামলার কথা বললেন না, 26-11টা বললেন না কেন? হ্যাঁ, 26-11টা বলছি আপনি, তাই আমরা বলি যে কোনো হিংসা। আপনি সব বললেন, শুধু 26-11টা এড়িয়ে গেলেন। না না, 26-11 আমি এড়াচ্ছি না, আমি কখনো এড়াচ্ছি না। আমি শুধু এইটুকুই বলছি যে কোনো হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে 26-11 যে নির্বিচারে মানুষকে গুলি করেছিল কাসাব, আজকে বায়ুসেনা পিসি করে জানিয়েছে ওই কাসাবের ট্রেনিং ক্যাম্প ওই মুরিদকেতে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা খুশি হননি? 100 বার খুশি হয়েছি। একটা কথা জেনে রাখো না, আমি তো আপনার কাছে এটাই জানতে চাইছি যে আপনি বিশ্বাস করেন ইন্ডিয়া বলেছে যে ট্রাম্পকে যে আপনি পোস্ট করুন, আপনি প্রথম বিশ্বকে জানিয়ে দিন ভারত পাকিস্তান সিজফায়ার হয়েছে, এটা ইন্ডিয়া বলেছে। আপনারা কি মনে করেন? আমার কাছে স্ট্যান্ডটা ক্লিয়ার করা দরকার। আমি খুব ক্লিয়ারলি বলছি, আমেরিকা অনলি নোজ মানি। আমেরিকা চায় সারা পৃথিবী। আমেরিকা কি পোস্ট করেছে তার উত্তর ইন্ডিয়া গভর্নমেন্ট দেবে কেন? আমার আমেরিকা কি পোস্ট করেছে, ট্রাম্প কি পোস্ট করেছেন সেই দায় ট্রাম্পের। আমার দেশ ট্রাম্পের দায় নিয়েছে নাকি? ট্রাম্প এই দাবিটা করবে কেন যে সিজফায়ার? নরেন্দ্র মোদী তো পরিষ্কার বলে দিয়েছেন, নরেন্দ্র মোদী বলেছেন কারণ নাক গলানোর দরকার নেই, নাক লম্বা হয়ে গেলে ভাই অন্যদিকে দেখো, নাক লম্বা হলে অন্যদিকে দেখো। ডেফিনেটলি আমরা খুব পরিষ্কার ভাবে বলছি যে সিজফায়ারের ডিক্লেয়ারটা ট্রাম্প না, আমি বলছি আজকে তো দেশকে পোখরানে আজকে কি হয়েছিল আপনারা জানেন তো? কই একটা পোস্ট তো পোখরান নিয়ে হলো না? অবশ্যই জানি। একটা পোস্ট পোখরান নিয়ে করলেন না কেন? কংগ্রেস কেন পোখরান নিয়ে বার্তা দিল না আজকে? যে পোখরান, যে নিউক্লিয়ার টেস্ট ভারতকে নিউক্লিয়ার কান্ট্রি বানিয়েছে, সেই পোখরান নিয়ে আপনাদের কি মূল্যায়ন? কিন্তু না, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে আমরা সমর্থন করেছি, কিন্তু রাতারাতি আজকে আরবের থেকে চলে এলো, আজকে ভান্স এলেন, আজকে ট্রাম্প বলছেন, আজকে জয়শঙ্কর, সবাই যেন মনে করছে আরে কোন দেশ, কোন সভ্য মানুষ যুদ্ধ চায়? যুদ্ধ বাড়লে দৈনন্দিন জিনিসের দাম বাড়বে। হ্যাঁ, আমার সীমান্ত রেখা লঙ্ঘন করলে ডেফিনেটলি আমি তার প্রতিবাদ করব, তাই তো হচ্ছে, লড়াই করব, তাই তো হচ্ছে। এবং সন্ত্রাসবাদকে গুড়িয়ে দেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার। আমার কাছে কংগ্রেসের স্ট্যান্ডটা ক্লিয়ার নয়। আপনারা কি চাইছেন? সিজফায়ার করে মোদি, সিজফায়ারের ঘোষণা করে ইন্ডিয়া ভুল করেছে? একদম নয়, আমি সে কথা তাহলে প্রশ্ন, তাহলে কংগ্রেস আজকে মিসেস গান্ধীকে অতিরিক্ত মিস করছেন কেন? আমি তো এটাই নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, 98,000 সেনাবাহিনীকে তিনি ছেড়ে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী এক এবং অদ্বিতীয়, এটা বলছি না, কিন্তু ইন্দিরা গান্ধীর লড়াইটাকে হয়তো সামনে এক্সাম্পল হিসেবে এনেছে। খুব ভালো লাগলো আপনার এই বক্তব্য শুনে। আপনি যে বর্ষিয়ান কংগ্রেস নেতা, আপনার কথাতেই সেটা পরিষ্কার। আপনি খুব সুন্দর ভাবে বললেন যে তাকে আজকে স্মরণ করা হয়েছে, কিন্তু আমরা তো স্মরণ করা পোস্ট দেখতে পাচ্ছি না। পরিষ্কার বলা হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয়ম, তার মতো কেউ হবে না, ভবিষ্যতে 1000 বছরেও কেউ হতে পারবে না। আমি বলি
আমাদের সভাপতি ক্যাপশনটা আপনি দেখিয়েছেন। আজকে যেটা মোদি বলে, আজকে শুভঙ্কর সরকার একটা ক্যাপশন দেখিয়ে যে আজকের দিনে ইন্দিরা গান্ধীর প্রয়োজন ছিল। হয়তো এক এবং অদ্বিতীয় 1000 বছরও জন্মাবে না, এই কথার মধ্যে হয়তো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু কারুর কোন লড়াইকে অস্বীকার করার জায়গায় যে মাঝে মাঝেই নরেন্দ্র মোদী বলেন ঘুষকে আরে মারবেন, সেটা বলে আমার নিজের জায়গা, আমার সার্বভৌমত্ব, আমার এক মিনিট আপনার নেতা শুভঙ্কর সরকার তার লেখা পোস্ট আমি আপনাকে আবার পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আবারও প্রমাণিত হলো ইন্দিরা গান্ধী কেউ হতে পারবেন না। কেউ তো ইন্দিরা গান্ধী হতে চাননি আমি যতদূর জানি। হতে পারে না। আমি বলছি এই লেখাটার তাৎপর্যটা যদি আমাকে একটু বুঝিয়ে দেন প্লিজ, আমি এটা জানতে চাইছি আপনার কাছে, এটা তাৎপর্যটা কি? হোয়াট? না, ইনার সিগনিফিকেন্সটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী 1971 সালে যে লড়াইটা নিক্সনের মুখের উপর জবাব দিয়েছিলেন এবং বলেছিলেন যে ভারতবর্ষ নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য, নিজের জাতভ্যান রক্ষা করবার জন্য কিভাবে লড়াই করতে হয় জানে, তার জন্য অন্য কারুর পরামর্শের প্রয়োজন বেশ, আমি একটু রুবির উত্তর নেব। রুবি। হ্যাঁ, বেসিক্যালি ইন্দিরা গান্ধীকে আমরাও মিস করি। সেই 1966 থেকে 1977 অবধি আমরা দেখলাম 39 টাইমস প্রেসিডেন্সিয়াল রুল যখন তখন অ্যাক্টিভ করে দিত। এই আমাদের সৈনিকদের একটা ফায়ার করতে গেলে দিল্লি হাই কমিশনের কাছে পারমিশন নিতে হতো যে আমরা ফায়ার করব কিনা। এখন আমরা ইন্দিরা গান্ধীকে এই জন্য মিস করি। অ্যাকচুয়ালি এটা তো নতুন ভারত, এই ভারতবর্ষ তো এরকম ভাবে আগে কোনোদিন দেখেনি যে একদম খুল্লা ছুট দিয়ে দিয়েছে আমাদেরকে। তিনটে যে বাহিনী আছে, সামরিক বাহিনী এত শক্তিশালী, সামরিক বাহিনীতে একদম খুল্লা ছুট দিয়ে দিয়েছে যে ওখান থেকে একটা ফায়ার আমি একটা ছোট্ট উদাহরণ শুধু তুলে ধরি, একটা ছোট্ট উদাহরণ। এক মিনিট রুবি, আপনি বলবেন 2018 সালে যখন এই S-400 এর চুক্তি হয় রাশিয়ার সঙ্গে, তখন আমেরিকা আপত্তি তুলেছিল এবং অন্যান্য দেশও S-400 কিনতে গেলে আমেরিকার পারমিশন নিয়ে কিনতে হয়। এবং কিন্তু সেই সময় ভারতের জন্য তিনি কিন্তু সেই আপত্তি তুললেও পিছু হটতে বাধ্য হন তৎকালীন আমেরিকা, যে S-400 আজকে চক্রে বর্মের মতো কাজ করেছে, গোটা ইন্ডিয়াকে যেভাবে সে রক্ষা করেছে। এবং আরেকটা ইনক্লুডিং করছি রাফায়েলের কথাটা। রাফায়েল নিয়েও আমরা দেখেছি কি কি করেছিল কংগ্রেস সৈন্য। মানে এখন ভাবতে গেলে আমাদের অবাক লাগে এই কংগ্রেসের দ্বিচারিতা। একদিকে আমরা বলছে, কংগ্রেস সরকার বারবার করে বলছে যে আমরা ভারতবর্ষের সাথে আছি, কিন্তু আমরা কিন্তু তাদেরকে কিন্তু জায়গা মতো সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি না। তারা কিন্তু কনস্ট্যান্টলি বিরোধিতা করে যাচ্ছে। আর একটু আগে দাদা বললো যে যতগুলো অ্যাটাক হয়েছে ততগুলো অ্যাটাক নাকি শুধুমাত্র বিজেপির আমলে হয়েছে। আমি একটু মনে করে দিতে চাই, 8ই জুন 1980 মান্দাই ম্যাসাকার, 2রা আগস্ট 1984 মেনকাভার বোম, 7ই জুলাই 1987 হরিয়ানা কিলিং, 21 মে 1991 অ্যাসোসিয়েশন অফ রাজীব গান্ধী। আমি নিতে বাধ্য হচ্ছি। 15ই জুন 1991 পাঞ্জাব কিলিং, 17ই অক্টোবর 1991 রুদ্রপুর বোম্বিং, 8ই নভেম্বর 1991 কল্যাণ ট্রেন বোম ব্লাস্ট। প্রচুর আছে। ইনফ্যাক্ট এটাও আমি বলবো, ইন্দিরা গান্ধীর সময় প্রায় 2 মাস অন্তর অন্তর প্লেন হাইজ্যাক হতো, 2 মাস অন্তর অন্তর প্লেন হাইজ্যাক হতো। এবং 1977 আমরা এই ইন্দিরা গান্ধীকে দেখেছিলাম যখন নাকি ইন্দিরা গান্ধীর এগেনস্টে এবং সঞ্জয় গান্ধীর এগেনস্টে একটা ক্লেম উঠেছিল, তখন আমরা হঠাৎ করে দেখেছিলাম ট্রেন হাইজ্যাক হয়ে যায়। এবং হাইজ্যাক হওয়ার পর তাদের কি, সেই জঙ্গিদের কি আবদার ছিল যে ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর এগেনস্টে যা যা ক্লেম আছে সেটাকে উইথড্র করতে হবে। এবং সেই জঙ্গিদের যাদের নাম ছিল পরবর্তীকালে, তারা পরবর্তীকালে এই কংগ্রেসের বিধায়ক রূপে পরবর্তীকালে দেখতে পেয়েছি। এই কংগ্রেসের হাত, আমি সবসময় বলি কংগ্রেসের হাত পাকিস্তানের সাথ। এই ভারতবর্ষকে ভাগ করেছিল কারা? কংগ্রেস সরকার। শক্তিদা উত্তর দেবেন। শক্তিদা উত্তর দিন। আমি একটা কথা সৈকত বলি যে কতগুলো উদাহরণ দেওয়া হলো। আরে যেদিন এটাও তো উদাহরণ আছে যে একজনের মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর, তার জন্য কটা জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছিল।
একটু খোলাখুলি বলুন। না যে শক্তিদা কটা এবং রুবি, আমার মনে হয় জঙ্গিকে- আমাদের ভারতবর্ষের কালো ইতিহাসগুলো ঘেটে আজকের দিনে আমাদের মনে হয় আমরা আমি তো নিজেদেরই কালো নিজেদের কালিমা ইতিহাস লিপ্ত তো করছি। ঘাঁটতে চাইছি না। আজকে আধুনিক ভারতে দাঁড়িয়ে আছি আমরা আধুনিক ভারতে দাঁড়িয়ে আছি, পাকিস্তানকে চোখে চোখ রেখে জবাব দিচ্ছি। হ্যাঁ আমাকে বলতাম, আমাকে বলতে বেশ, দিন। না, এক মিনিট, প্লিজ। এক মিনিট প্লিজ, আমরা এখানে পুরনো কাসুন্দি ঘাটতে বসিনি, প্লিজ। এক মিনিট রুবি, এক মিনিট। আমরা এখানে কেউ পুরনো কাসুন্দি ঘাটতে বসিনি, আমরা বরং আজকে এটা নিয়ে আলোচনা করবো পাকিস্তানকে কিভাবে থাপ্পড় মেরেছি আমরা, পাকিস্তানকে কিভাবে থাপ্পড় মেরেছি এটা আমরা আলোচনা করব, সেটা নিয়ে আলোচনা হবে আজকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি পাকিস্তানকে দুগালে কিভাবে থাপ্পড় মেরেছি এটা নিয়ে আলোচনা হবে। ডাকেন নির্লজ্জ পাকিস্তানকে দুগালে কিভাবে কষিয়ে থাপ্পড় মেরেছে আজকের আধুনিক ভারত, এটা নিয়ে আলোচনা হবে। বলতে গিয়ে আমি আপনাদের এক্স্যাক্টলি, আমি হ্যাঁ 2015 সাল আমি দেবজ্যোতি বাবু আপনার কাছে আসবো। ক্ষমতা এলেন, আমি হ্যাঁ নওয়াজ শরীফকে উনি সোয়ারিং ইন সেরেমনিতে ডাকলেন। হ্যাঁ 2015 সালে আমার মনে আছে উনি অন্য দেশে গেছিলেন, নওয়াজ শরীফের বার্থডে 25শে ডিসেম্বর উনি লাহোরে হঠাৎ করে চলে গেলেন, সারা পৃথিবী সারপ্রাইজ হয়ে গেল এবং নওয়াজ শরীফের মায়ের জন্য উপহার নিয়ে গেলেন। আর তারপরে আমাদের কি হলো, তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে উরি অ্যাটাক, তারপরেই আমরা দেখতে পাচ্ছি পুলওয়ামা অ্যাটাক। 2025-এ আমরা দাঁড়িয়ে আছি, আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। 2023 সালে 1 কোটি ভারতবাসী জম্মু কাশ্মীর ট্যুরিস্ট ভিজিট করে। 2024 সালে 2 কোটি ইন্ডিয়ান্স এবং ফরেনার মিলে 2 কোটি ট্যুরিস্ট জম্মু এন্ড কাশ্মীর ভিজিট করে। স্টেটটা রিভাইভ করছিল, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস হচ্ছিল। এক্স্যাক্টলি, ঠিক সেই পাকিস্তানের সময় জ্বালা এই এখানে, পহেলগাম attack টা পাকিস্তানের হলো। মূল তার মানে, লক্ষ্য হচ্ছে শত্রু কাশ্মীর, পাড়া। ওরা দেশের কাশ্মীর উন্নতি ছাড়া হচ্ছে, কিচ্ছু ঠিক জানে না, সেই কিচ্ছু সময় জানে না। এবং খুব স্ট্র্যাটেজিক্যালি Exactly, হ্যাঁ। নরেন্দ্র মোদী কিন্তু এর জবাব। দেবজ্যোতি বাবু, আমি আপনার কাছে আসবো একটা খুব ইন্টারেস্টিং প্রতিবেদন দেখানোর পর, সেটা হচ্ছে এই যে পাকিস্তান কেন ভারতের পায়ে মাথা নিচু করতে হলো, কেন আমেরিকাকে গিয়ে বলতে হলো বাবা আমাদের বাঁচাও। ভারতকে বলার মুখ নেই, তুমি বাবা গিয়ে একটু বলো। আমেরিকা বলেছে যাও ক্ষমতা থাকে ভারতের কাছে গিয়ে বলো। তারপর ডিজি লেভেলের এই বৈঠক। যারা আজকে অনেক কথা বলছেন তারা জেনে রাখুন এই সত্যি কথাটা, এটা আমার কথা নয়, এটা ভারত সরকারের দেওয়া তথ্য। আমি আপনাদেরকে জানাবো শুধু কেন DGO লেভেলে কথা হবে। কেন বলুন গিয়ে। পাকিস্তান বাধ্য হয়েছে ভারতের কাছে মাথা নিচু করতে। আরে সবসময় তো আর চেয়ারের কাছে মাথা নিয়ে যেতে হয় না, মাথা নুইয়েছে ভারত সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, কূটনৈতিক জায়গা থেকে, সবকিছু ভিজুয়ালাইজ করা যায় না। আমি একটু দেখাবো যে কেন, ওয়াই, দেখুন। পাকিস্তান থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল সংঘর্ষ বিরতির, ভারত তাতে রাজি হয়, কিন্তু ঘণ্টাখানেক বাদেই সেই সংঘর্ষ বিরতির লঙ্ঘন করে পাকিস্তান, ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। সরকারি সূত্রে খবর, পাকিস্তানের হামলার পর ভারত স্পষ্ট করে দিয়েছে যে সংঘর্ষ বিরতি সমঝোতা হয়েছে, কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কিন্তু কেন পাকিস্তান যুদ্ধ থামাতে এত মরিয়া? মূলত দুটি কারণ। এক, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান সামরিকভাবে একেবারে বিপর্যস্ত। 2, পাকিস্তানের অর্থনীতির একেবারে হাঁড়ির হাল অবস্থা। পাকিস্তানের রাফিফি, মুরিদ, চাকলালা ও রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। স্কারদু, সরগোধা, জেকোবাবাদ, ভোলারির মতো পাকিস্তানের গুরুত্বপূর্ণ বায়ু ঘাঁটি ধ্বংস। শুক্কুর ও চুনিয়ায় পাক সেনা ঘাঁটি, পসরুর ও শিয়ালকোটের বিমান ঘাঁটি ধ্বংস করে ভারত। ইসলামাবাদের পাশেই পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিকেও নিশানা করেছে ভারত। মিসাইল হানায় ভারত ধ্বংস করেছে পাক মাটিতে থাকা লস্কর ও জৈশের সদর দপ্তর। পাকিস্তানের আকাশ প্রতিরোধমূলক ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করেছে ভারত। ভারতের প্রত্যাঘাতে ধ্বংস 2টি জ্বালানি ডিপো, ফলে পাকিস্তান সামরিক বিমানে জ্বালানি সংকট। ধ্বংস হয়েছে F-16, JF-17, J-10 ও বায়ুবাহিত রাডার বিমান S-Sub-2000 এরিয়াই AWACS। পাকিস্তানের মোট 5,000 থেকে 6,000 কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পূর্ণ যুদ্ধ শুরু হলে পাকিস্তানের কাছে যে অস্ত্রশস্ত্র আছে তাতে টেনে টুনে 4 দিন টিকবে পাকিস্তান। পূর্ণ যুদ্ধক্ষেত্রে গেলে তাদের পরাজয় নিশ্চিত, সেনারা তাই এখন থেকেই ভীত। তার মধ্যে গৃহযুদ্ধে বালুচিস্তান লিবারেশন আর্মি চিন্তা বাড়িয়েছে পাকিস্তানের। ইতিহাস বলছে, যতবার লড়েছে ততবার হেরেছে পাকিস্তান। 1947-48-এ কাশ্মীর নিয়ে যুদ্ধে রাষ্ট্রসংঘের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে।
1965-তে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ ও তাসখান্দ চুক্তির পর যুদ্ধ থামে। 1971-এ বাংলাদেশ স্বাধীন করার যুদ্ধে বাংলাদেশ গড়ে ওঠে ও পাক সেনারা আত্মসমর্পণ করে। 1999-এর কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা অপারেশন বিজয়ের মাধ্যমে কার্গিল পুনরুদ্ধার করে। সামরিকভাবে দেউলিয়া হওয়ার পর এবার ভিখারি অবস্থা পাকিস্তানে। পাশাপাশি দ্রুত ফাঁকা হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডারও। 2022 সালে দেউলিয়া হওয়ার সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $2 বিলিয়ন ত্রাণ প্যাকেজে পাক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু ফের ভিখারি পাকিস্তান। বিশ্বের বিভিন্ন সংস্থার ঋণের উপর নির্ভর করে চলছে পাকিস্তান। ভারতীয় বিমান সংস্থাগুলি পাক আকাশ এড়ানোয় বিরাট ক্ষতির সম্মুখীন। এই আবহে আন্তর্জাতিক অর্থ ভান্ডার ফের $100 কোটি লোন দিল পাকিস্তানকে। এর মধ্যে আন্তর্জাতিক ঋণ মান নির্ণয়কারী সংস্থা মুডিস জানিয়েছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জড়ালে পাক অর্থনীতি ধসে যাবে। সিন্ধু জল বন্টন চুক্তি ভারত স্থগিত করায় পাকিস্তানে ফসল উৎপাদনে বিরাট ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছে মুডিস। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। আমি প্রথমে কর্নেল রায়ের কাছে চলে যেতে চাইবো, সময় একদম সংক্ষিপ্ত। কর্নেল রায়, আমি 1 মিনিট আপনাকে সময় দিচ্ছি। পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তানের সামরিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, তাতে এই পাকিস্তানের এভাবে নতজানু হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্যরা যে যাই বলুক, এটাই সত্যি, এবং এটাই আজকে ভারতীয় বায়ুসেনা, ডিজিএমও প্রত্যেক আজকে কিন্তু সাংবাদিক বৈঠক করে এই বার্তাটাই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। দেখো সৈকত, তুমি যে কথাটা বললে, ওদের ডিজিএমও আমাদের ডিজিএমওর সঙ্গে কথা বলেছে, মানে ওরা নত হয়ে যায়, বিকজ ইভেন Trump had no option other than telling them to speak to India to stop retaliating, and you should, and they has been told in clear terms ki act of terror na kore. আমরা যে এখন 71 আর এখনের মধ্যে কম্পেয়ার করছি, 71 এর যুদ্ধটা was a total different situation with all respect to Indira Gandhi. Today's situation is totally different. The place was different, the activities were different, the technologies are different, and India's economy is also on a much higher level. 71 was an act of cruelty by Pakistan on their own people. That is why Indira Gandhi had to step in. But today what is happening is Pakistan is trying to challenge the sovereignty of our country, trying to attack people of Kashmir, like Bollen, Kashmir was shining, elections were held, 370 has been abrogated. And then tourism was growing. So they are attacking our citizens. So India has every right to shoot them down, and they are economically shattered. Jemni ami bare bolchi that they cannot last more than 6 to 7 days of war. So we have to we are giving them a chance time and again ki bhai aap ruk jaiye, don't attack unnecessarily, because if we go in to ghuske kya marenge, khatam kar denge. So that is what আমরা ওদের চান্স দিচ্ছি ছোট ভাইয়ের মতো। মানে কর্নেল রায়, আমরা এখনো ভেতরে ঢুকলামই না ভালো করে, আমরা এখনো ভালো করে ভেতরে ঢুকিনি, আমরা বাইরে থেকে হুঙ্কার দিয়েছি, তাতেই পাকিস্তান শেষ। ভেতরে ঢুকলে কি হবে সে পাকিস্তান ভালো করে জানে। আমরা তো ঢুকিনি এখনো, ভালো করে কি আমরা তো ভেতরেই ঢুকিনি। আমরা সীমান্তের এপার থেকে যা ছুঁড়েছি। আমি দেবজ্যোতি রায়ের কাছে চলে যেতে চাইবো, একদম রিটালিয়েশন। দেবজ্যোতি রায়, সরি দেবজ্যোতি চন্দ্র, আপনার কাছে চলে যেতে চাইবো। স্যার, আপনার কাছে আমার এই অনুষ্ঠান শেষের একটা কনক্লুশন টানতে চাইবো, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। এমন একটা সময় 71 আর 25-এর তুলনা টানা হচ্ছে, অদ্ভুত লাগছে যে আমরা তো, এটা যুদ্ধ নয়, ভারত কোথাও বলছে না, 99-ও ভারত যুদ্ধ বলেনি, 71-এ যুদ্ধ হয়েছিল। আমি বলছি এটা তো যুদ্ধই নয়, আমরা বাইরে থেকে হুঙ্কার ছেড়েছি সবে, কোন যুদ্ধই করিনি আমরা। তাহলে 71-এর সঙ্গে 25-এর তুলনা আসছে কোন জায়গা থেকে? আর একটা কথা মনে করে দিচ্ছি, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মোর দ্যান $650 বিলিয়ন। পাকিস্তানের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন $15 বিলিয়ন। এক্স্যাক্টলি, জাস্ট টিকবে না। যুদ্ধ সত্যি শুরু হলে, যেমন স্যার এক্ষুনি বলছিলেন, 4-5 দিনের ব্যাপার, যুদ্ধ হোক, তাহলে আমরা দেখে নেব। বেশ। এবং আমি শুধু মনে করিয়ে দিই যে এখনো যুদ্ধ বাঁধেনি, শুধু হুঙ্কার ছুঁড়েছি, তাতেই দেখছি চণ্ডীগড়ে লাইন পড়ে গেছে সিভিল ডিফেন্সে। সব ছোট ছোট ছেলেমেয়েরা বলছে আমি দেশের জন্য কাজ করব, আমি দেশের জন্য যাব। সিভিল ডিফেন্সের লাইন দেখেছেন?
চাকরিতে এত লাইন পড়ে না মশাই, যা লাইন পড়েছে আমরা দেখলাম। পাকিস্তান ভয় পেয়ে গেছে চণ্ডীগড়ে একটা শহরে যা লাইন পড়েছে সিভিল ডিফেন্সে ভর্তি হওয়ার জন্য। শুধু ওই ছেলে মেয়েগুলোকেই যদি আমরা পাকিস্তানের বিরুদ্ধে ছেড়ে দিয়ে পাগল হয়ে যাবে পাকিস্তান। ফাংশনাল পোর্ট, পাকিস্তানের একটা ফাংশনাল পোর্ট করাচি, সেখান থেকে তাদের মোর দ্যান 60% ইম্পোর্ট হয়। জাস্ট একটা করাচি ডুবিয়ে দিলে কি অবস্থা হবে ওরা জানে। এক্স্যাক্টলি, আমরা সত্যি আমরা ক্লান্ত, পাকিস্তানের কান্না দেখে দেখে আমরা ক্লান্ত। আমরাও চাই নরেন্দ্র মোদী, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি যা ভালো বুঝেছেন করেছেন, বেশ করেছেন, এবং আমরা চাই ভবিষ্যতে যদি আবারও কোনোদিন এই চোখ রাঙানো বা সন্ত্রাসের কার্যকলাপ পাকিস্তান করে, এবার আর বিশ্বাস করুন কান মুলবেন না, কানটাই যেন না থাকে। আর ওই কানটা ইন্ডিয়াতে আমরা দেখতে চাই, যেভাবে একজনকে নিয়ে এসেছেন আমেরিকা থেকে কান ধরে, ওইভাবে কান ধরে নিয়ে আসতে পারলে আমরা খুব খুশি হব। আপাতত হ্যাঁ একটা কথা বলতে চাই, একটা কথা স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন একটা কথা। আমি শুধু একটা কথা, যেমনি আপনি বললেন করাচিকে যদি ডুবিয়ে দিয়ে, আর এইদিকে যদি বলোচিস্তান যেমনি ভাঙার চেষ্টা করছে, ওদের দেশটার বিভাজন হয়ে যাবে আর বলোচিস্তান একটা নতুন দেশও বেরিয়ে আসবে। বেশ, একদম একদম। আমরা চাই, আমরা শান্তির পক্ষে। পাকিস্তান ভেবে দেখুক তারা কি করবে। যাই হোক, আজকের সময় নেই। প্রত্যেককে ধন্যবাদ তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।